আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দ্রুততম সেলফ মেড বিলিয়নিয়ার কে? ওয়ারেন বাফেটের নাম আমরা সবাই শুনেছি, যেখানে ওয়ারেন বাফেটের 55 বছর লেগেছিল বিলিয়নিয়ার্স ক্লাবে জয়েন করতে, অর্থাৎ বিলিয়নিয়ার হতে। সেখানে জে ওয়াকার এই কাজটা করিয়ে দেখিয়েছিলেন 1 বছরেরও কম সময়ে। ইনি .com বাবলের সময়ে প্রাইসলাইন.com লঞ্চ করেছিলেন, যার ফলে অনেকটা রাতারাতি এনার নেটওয়ার্থ $0 থেকে $1 বিলিয়ন উঠে যায়। কিন্তু ওনার এই কুইক সাকসেস তেমন একটা সাস্টেইনেবল ছিল না, কারণ যখন .com বাবল বার্স্ট করেছিল তখন জে ওয়াকার এর নেটওয়ার্থও এক ধাক্কাতেই অনেকটাই নিচে পড়ে যায়, যেখানে এই ব্যক্তি এখনও বিশ্বের সেরা ধনীদের লিস্টে নিজের অবস্থান শক্ত হাতেই ধরে রেখেছেন। বলার অপেক্ষা রাখে না যে টাকা পয়সার এই খেলা মোটেই সহজ না। এই মানি গেম অনেকটা রুথলেস আর প্রচণ্ড প্রতিযোগিতায় পরিপূর্ণ। আর সব খেলার মতোই এই মানি গেমটা জিততে হলে আমাদের কিছু রুলস ফলো করা খুবই জরুরি। ঠিকভাবে রুলস ফলো করতে পারলেই আপনি এই খেলায় চ্যাম্পিয়ন হতে পারবেন এবং রিওয়ার্ড হিসেবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবেন। আর না পারলে সারা জীবন আপনাকে মধ্যবিত্তের অন্ধকার চক্রে আটকিয়ে পার করে দিতে হবে। তো এই ভিডিওতে আমরা ধনী ব্যক্তিদের 7 মানি রুলস শেয়ার করব, যাতে আপনারাও মিডল ক্লাসের ফাঁদ কেটে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আর ফাইন্যান্সিয়াল সাকসেস অ্যাচিভ করতে পারেন। রুল নাম্বার 1, টাকা সত্যিই গাছে ধরে, মানি ডাজ গ্রো অন ট্রিজ। দেখুন, আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে টাকা গাছে ধরে না, কিন্তু এরকম মন মানসিকতা নিয়ে থাকলে আপনাকে সারা জীবনই মধ্যবিত্ত হয়েই কাটাই দিতে হবে। এখন আপনি কি সারা জীবন ধরে টাকার জন্য খেটে যেতে পারবেন? পারবেন না, তাই তো? তাই আপনার এমন কিছু কাজ লাগালে কেমন হয় যেটা আপনাকে প্যাসিভলি টাকা এনে দিবে, অর্থাৎ আপনাকে প্যাসিভ ইনকাম করিয়ে দিবে। কিন্তু ব্যাপারটা আসলে অতটা সহজ না। এমন একটা গাছ বড় করে তুলতে কিন্তু অনেক যত্ন দিতে হয়। প্রথমে তো বীজ বপন করতে হবে, তাও একটা উর্বর মাটিতে। তারপরে গিয়ে আপনাকে রোজ গাছের যত্ন নিতে হবে, পানি দিতে হবে। তারপরে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে গাছটা আপনাকে ফল দিবে, তাই তো? অ্যাসেটের বেলাতেও সেম রুলস অ্যাপ্লিকেবল। তাই আপনি যখন কোনো বিজনেস শুরু করবেন কিংবা কোনো ভালো জায়গাতে ইনভেস্ট করবেন, তখন এটা ওভার টাইম আপনার জন্য প্যাসিভলি টাকা ইনকাম করবে, আপনি সারা জীবন উপস্থিত থাকেন কিংবা না থাকেন। এখন ধরেন কোনো সময় আপনি অসুস্থ হলেন কিংবা আপনি বৃদ্ধ হলেন, তো তখন আপনি কি আর ওভাবে চাকরির জন্য খেটে যেতে পারবেন? পারবেন না। তাই আজকের দিনে আপনার চাকরি থেকে ইনকাম যতই হোক না কেন, চাকরি চলে গেলে আপনাকে আবার ঠিক নিচে নেমে আসতে হবে। সো মেক শিওর যে আপনার যেন প্যাসিভ ইনকামের যথেষ্ট সোর্স থাকে। বিশেষত এই করোনা মহামারীতেই অনেকেই চাকরি হারিয়ে অনেক দুর্দশার মধ্যে পড়েছিলেন। সো মেক শিওর যে আপনাকে যেন অ্যাটলিস্ট এরকম কোনো ফেসের মধ্য দিয়ে জীবনে যেতে না হয়। রুল নাম্বার 2, ডোন্ট চেস মানি, অ্যাট্রাক্ট মানি। নিজেকে এতটা ভ্যালুয়েবল হিসেবে গড়ে তুলুন যে মানি আপনার কাছে নিজ থেকেই আসবে, আপনার স্কিলস আর আপনার এক্সেলেন্সের জন্য। আপনি নিজে যতটা ভ্যালুয়েবল হবেন না, মানুষ আপনাকে ঠিক ততটুকুই টাকা দিবে আপনার কাজের জন্য কিংবা তাদের প্রবলেমগুলোকে সলভ করে দেওয়ার জন্য। আর আপনি যদি নিজেকে যথেষ্ট কেপেবল বানাতে পারেন, তাহলে ওরা আপনাকে রিডিকুলাস অ্যামাউন্ট পে করতেও রাজি থাকবে ওদেরকে হেল্প করার জন্য। গ্যারি হলেন একাধারে একজন এন্টারপ্রেনার, অথর, স্পিকার এবং একজন ইন্টারনেট পার্সোনালিটি। ওনার স্পিকিং ফি সাধারণত $75,000 বা তারও বেশি হয়ে থাকে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 64 লাখ টাকার মতো, কিংবা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে প্রায় 55,70,000 রুপির মতো। আর তাই লাইফে সবসময় টাকার পিছে ছুটবেন না, বরং সবসময় নিজেকে ইমপ্রুভ করার ট্রাই করবেন এবং নতুন নতুন স্কিলস অ্যাকোয়ার করার চেষ্টা করবেন। রুল নাম্বার 3, মানি ওয়ন্ট সলভ ইউর ইনসিকিউরিটিস। আমাদের সবারই ইনসিকিউরিটিস আছে এবং প্রায় সময় দেখা যায় যে আমরা ওই দামি বাইকটা, দামি ফোনটা কিংবা দামি গাড়িটা লোক দেখানোর জন্যই কিনি, কারণ আমরা মনে মনে সবাই চাই
যে সমাজ আমাদেরকে আরও অ্যাকসেপ্ট করুক, আমাদেরকে আরও উঁচু চোখে দেখুক। বিশেষ করে আমরা সাউথ এশিয়ান মানুষজন সামাজিক স্বীকৃতি আর লোকে আমাদেরকে নিয়ে কি বলে এটা নিয়ে একটু বেশিই কনসার্ন থাকি। দেখুন, সোশ্যাল অ্যাকসেপ্টেন্স চাওয়াটা কিন্তু খারাপের কিছু না, এটা একদমই বেসিক বায়োলজি। কিন্তু এটার জন্য আপনি বাড়তি খরচ করে শো অফ করবেন, এটাও তো ঠিক না। কারণ আপনাকে নতুন সেই দামি গাড়িটা হয়তো সপ্তাহ 2 অনেক ভ্যালুয়েবল ফিল করাবে, কিন্তু তারপর এক সময়ে গিয়ে তো সেটা নর্মাল হয়ে যাবে, জিনিসটা কিন্তু ফেড হয়ে যাবে। কিন্তু আপনার ইউর ইনসিকিউরিটিস উইল নট গো অ্যাওয়ে লাইক দিস। সেটা আবার ফেরত আসবেই। তো তখন আপনি কি করবেন? এই নতুন গাড়িটা বেচে কি আরও একটি ইমপ্রুভড আর লাক্সারিয়াস মডেল কিনবেন? দেখুন, এটা এমন একটা চক্র যেটার থেকে আপনি সহজে বের হয়ে আসতে পারবেন না। আর দুঃখজনকভাবে আমরা অনেকেই অলরেডি এই চক্রের মধ্যে ফেঁসে আছি। তাই আমি বলবো, ট্রাই টু অ্যাচিভ স্কিলস অ্যান্ড সেট গোলস ফর ইউরসেলফ অ্যান্ড টেক প্রাইড ওয়েন ইউ অ্যাচিভ দেম। সেটা যত ছোটই হোক না কেন, ইউর ইনসিকিউরিটিস উইল শিওরলি গো অ্যাওয়ে। রুল নাম্বার 4, learn from other investors. The more you learn, the more you earn. এটা তো আমরা সবাই জানি। ইন্টারনেটের বদৌলতে আমরা এরকম কত ভিডিওই না ফ্রিতে ঘরে বসেই দেখতে পাচ্ছি। এতটুকু জানার জন্য আগের একটা সময়ে মানুষকে কতই না দামি দামি বই পড়তে হতো। কিন্তু কোনো নলেজ তখনই কাজে আসে যখন আমরা সেটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করব। আপনি যতই জানবেন ততই কিন্তু আপনার জ্ঞান বাড়বে, আর জ্ঞান যত আপনি অ্যাপ্লাই করবেন তত কিন্তু আপনার এক্সপিরিয়েন্স বাড়বে। তাই আপনি যত বেশি মানি রিলেটেড বুকস পড়বেন, ভিডিও দেখবেন অথবা কারো থেকে শিখবেন, তত বেশি কিন্তু আপনার মানি গেম সম্পর্কে নলেজটা বাড়বে। আর আপনি যত এই নলেজকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারবেন, তত বেশি চান্স বাড়বে আপনার রিচ হওয়ার। আপনার কাছে যত বাড়তি টাকা পয়সা আছে, সেটা কম হোক বা বেশি, আপনি সেগুলোকে বেদরকারি খরচ না করে নতুন স্কিল শেখার জন্য কিংবা নতুন নলেজ গেইন করার জন্য ব্যয় করুন। আপনি খুব একটা ভালো রিটার্ন পাবেন। কারণ ওয়ারেন বাফেট কিন্তু বলেন যে দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান মেক ইজ ইন ইয়োর সেলফ। রুল নাম্বার 5, স্টার্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল। দেখুন, মানি হচ্ছে একটা ডাবলিং গেম। ইট ইজ অল অ্যাবাউট ডাবলিং ইয়োর মানি। ধরুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন 1000 টাকা আছে, তাহলে আপনাকে মিলিয়নে যেতে হলে কতবার এই টাকাটাকে দ্বিগুণ করতে হবে? 10 বার। আপনার এই 1000 টাকাকে 10 বার দ্বিগুণ করতে পারলেই আপনি কিন্তু মিলিয়নিয়ার হয়ে যাবেন। তো এখন আসল প্রশ্ন হচ্ছে, হাউ সুন ক্যান ইউ ডাবল ইয়োর মানি? আপনি কত তাড়াতাড়ি এটা করে দেখাতে পারবেন? দেখেন, প্রথম 1000 থেকে 2000-এ যেতে তেমন একটা বেশি সময় লাগবে না, কিন্তু যত স্টেজ বাড়বে, অর্থাৎ যত ধাপ বাড়বে, ততই কিন্তু এটা কঠিন হতে থাকবে এবং এটার ডিফিকাল্টিও কিন্তু ততই বাড়বে। এই একটা জিনিস কিন্তু 2টা ফ্যাক্টরের উপর নির্ভর করছে। একটা হলো রিস্ক টলারেন্স আর অন্যটা হলো টাইম হরাইজন। ধরুন আপনার বয়স 25 বছর। 25 বছরে কিন্তু আপনার রিস্ক অনেক কম থাকে। এই সময়ে আপনার কোনো বিজনেস স্টার্টআপে লস করলে কিংবা কোথাও ইনভেস্ট করে টাকা হারালেও আপনার রিকভার করার চান্স অনেক বেশি যে কোনো একজন 35 বছর বয়স্ক লোকের থেকে। কারণ 35 বছর বয়সে হয়তো আপনার একটা স্পাউস থাকবে, হাজব্যান্ড কিংবা ওয়াইফ হোক, হয়তো আপনার কিডস থাকবে, ছেলে কিংবা মেয়ে। এই সময় আপনার বিজনেস ক্র্যাশ করলে কিংবা আপনার ইনভেস্টমেন্টে অনেক বড় একটা লস হলে এটা থেকে কিন্তু আপনি সহজে রিকভার করতে পারবেন না। আপনার ফ্যামিলিকেও এবং আপনার সন্তানদের ভবিষ্যৎকেও কিন্তু আপনি রিস্কে ফেলে দিবেন। এখন আসি টাইম হরাইজনে। টাইম হরাইজন হলো আপনি কত কম সময়ে আপনার টার্গেটে পৌঁছাইতে চান। আপনি যদি 30 বছর বয়সের হন এবং বলেন যে আমি আগামী 10 বছরে এই 1000-কে মিলিয়নে পরিণত করব, তাহলে সেটা অবশ্যই পসিবল, যদিও হার্ড, বাট স্টিল ইটস পসিবল। এখন আপনি যদি 55 বছর বয়সে গিয়ে সেম কথা বলেন যে আমি এই 1000 টাকাকে মিলিয়নে কনভার্ট করব, সেটাও কিন্তু পসিবল,
কিন্তু সেটা করাটা আরও অনেক বেশি হার্ড, কারণ সেখানে আপনার সম্ভাব্যতা কিন্তু অনেকটুকুই কমে যাবে। তাই স্টার্ট অ্যাজ আর্লি অ্যাজ ইউ ক্যান। রুল নাম্বার 6, ট্র্যাক ইয়োর মানি। আপনি স্টুডেন্ট হন কিংবা চাকরিজীবী কিংবা বিজনেস ওনার, আপনার সবসময়ই উচিত আপনার টাকা পয়সার হিসাব রাখা আর প্রপার বাজেটিং করা। আপনি যতই টাকা কামাই করেন না কেন, বাজেটিং অ্যান্ড ট্র্যাকিং মানি অনেক গুরুত্বপূর্ণ। আপনার নিডস কোনটা আর আপনার ওয়ান্টস কোনটা সেইটা বুঝতে শিখুন। অর্থাৎ কোন জিনিসটা আসলে আপনার জন্য দরকার আর কোন জিনিসটা আপনার শখ মাত্র, এইটাকে বুঝতে শিখুন এবং এটাকে আইডেন্টিফাই করতে শিখুন, আর সেই মতোই খরচ করুন। আর হ্যাঁ, সবসময় চেষ্টা করবেন আপনার মান্থলি বাজেটের ভেতরেই থাকার জন্য। আপনার প্রত্যেকটা পয়সার হিসাব যাতে আপনার কাছে হাতে কলমে থাকে কিংবা কোনো সফটওয়্যারে থাকে, এটা কিন্তু আপনাকেই নিশ্চিত করতে হবে। রুল নাম্বার 7, ডোন্ট লেট পিপল নো অ্যাবাউট দ্য অ্যামাউন্ট অফ মানি ইউ পজেস। আমরা সবাই টাকা পয়সা, অর্থবিত্ত এইসব নিয়ে শো অফ করতে খুব পছন্দ করি, কারণ এই ক্যাপিটালিজম এর যুগে অর্থবিত্ত দিয়েই তো মানুষের ভ্যালু, মানুষের সোশ্যাল স্ট্যাটাস এগুলো মেজার করা হয়। আপনার বাবা মায়ের কতটুকু টাকা আছে কিংবা আপনি নিজে কত টাকা কামান, এটার উপরেই কিন্তু সমাজ আপনাকে জাজ করে। এমনকি আপনার ফ্যামিলি মেম্বাররাও ঠিক একই কাজটাই করে। স্যাডলি, শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। আপনারা আমার কথার সাথে একমত কিনা নিচে একটু কমেন্ট বক্সে আমাকে জানান, কারণ আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বড় হয়েছি তারা এটা খুব হাড়ে হাড়ে টের পাইছি। এখন আমি কেন বলতেছি যে মানুষকে নিজের টাকা পয়সা দেখাবেন না? দেখেন, টাকা পয়সা হচ্ছে অনেকটা চুম্বকের মতো। আপনার টাকা পয়সা বাড়তেছে কিংবা আপনি ভালো কিছু করতেছেন, এটা দেখলেই হঠাৎ করে দেখবেন যে মানুষজন আপনার প্রতি অনেক সহনশীল হওয়া শুরু করবে। কারণ কিছু মানুষ আপনার দুঃখের দিনে আপনার পাশে না থাকলেও আপনার ভালো জিনিসের ভাগ নিতে কিন্তু চলে আসবে। অবশ্যই এটাতে আপনার অনেক ভালো লাগা কাজ করবে, আপনি অনেক সম্মানিত বোধ করবেন, দরকারি বোধ করবেন। কিন্তু এই সম্মানটা কিংবা এই ভালো লাগাটা আপনি আসলে যেভাবে পাচ্ছেন, সেটা কি আসলে ঠিক বা সেটা কি আসলে জেনুইন? তাছাড়াও আপনার থেকে স্বার্থ উদ্ধার বা আপনার থেকে টাকা উদ্ধার করতে না পারলে কিছু মানুষ কিন্তু আপনার ক্ষতি করেই বসবে। স্বার্থ, সম্পত্তি বা টাকা পয়সার লোভে পরিচিতদের হাতে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষের সংখ্যাও কিন্তু নেহাত কম না। তাই সবসময় চিন্তা করবেন, ডু ইউ রিয়েলি নিড দোজ ফেক লাভ অ্যান্ড ফেক অ্যাডমায়ারেশনস? আর তাই আপনি যদি মাসে $1 মিলিয়ন ইনকাম করেন, দয়া করে এটা নিয়ে শো অফ করবেন না। স্টে হাম্বল, স্টে হেল্পফুল অ্যান্ড কিপ মেকিং মোর মানি। I wish you all the luck for your future journey. ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওতে একটা লাইক দিন। It truly inspires us a lot. পরবর্তীতে কোন টপিকের উপর আপনারা ভিডিও দেখতে চান আমাকে নিচে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ পাশে থাকার জন্য।